জাপানের দক্ষিণ অংশে স্যাটেলাইট ইমেজে তাকালে তুমি খুব অদ্ভুত এক জিনিস দেখতে পাবে। এটাই নাগাসাকি শহর। আর এর ঠিক কাছেই রয়েছে কয়েকটি ছোট ছোট দ্বীপ। কিছু দ্বীপে কেউ থাকে না, কোথাও আবার সমুদ্র সৈকত রিসোর্ট তৈরি হয়েছে, কিন্তু এরপর আছে এই দ্বীপটি। একসময় ছিল দুলে দুলে জীবন ভরা একটা শহর, আর এখন ধ্বংসস্তূপে ভরা ভাঙ্গাচোরা ভবনের জঙ্গল। এখানে গুগল স্ট্রিট ভিউ কাজ করে। তুমি পিন ফেলতে পারো, হাঁটতে পারো, ফাঁকা রাস্তাঘাট আর পরিত্যক্ত ভবনগুলো ঘুরে দেখতে পারো। দৃশ্যটা ভয়ঙ্কর রকম ভৌতিক, আর বোঝাই যায় এই দ্বীপ বহুদিন ধরেই জনশূন্য। অথচ শুধু ধ্বংসস্তূপ আর ভাঙ্গা দেয়াল নয়, এই ছোট্ট দ্বীপটির বলার মতো একটি বিশাল গল্প রয়েছে। একটি গল্প যা শুধু আধুনিক জাপানের ইতিহাস নয়, এটি বিশ্ব রাজনীতি, যুদ্ধ ও ঔপনিবেশিক উত্থান পতনের সাক্ষী। আর এই দ্বীপেই এমন এক সংঘর্ষের কেন্দ্র যার রেশ আজও পুরোপুরি শেষ হয়নি। এই দ্বীপের নাম হাশিমা। এই বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে, কারণ অনেকভাবে হাশিমার গল্পটা পুরো জাপান নামক দেশের গল্পের প্রতিচ্ছবি। 19 শতকের শেষের দিকে জাপানে শুরু হয় শিল্প বিপ্লব, যেটি দেশটিকে সম্পূর্ণ বদলে দেয়। কৃষিভিত্তিক সমাজ থেকে জাপান দ্রুতই পরিণত হয় একটি শিল্প শক্তিতে। রেললাইন তৈরি হয়, কারখানা গড়ে ওঠে, জাহাজ নির্মাণশালা বানানো হয়, আর এসবের জন্য দরকার ছিল জ্বালানি। আর সেই জ্বালানির জন্যেই সারা দেশের নতুন নতুন খনি আবিষ্কার হয়, যার একটি ছিল হাশিমা দ্বীপ। 1800 সালের দিকে হাশিমার নিচের সমুদ্রতলে কয়লা পাওয়া যায়। দ্রুতই বর্ধমান শক্তিশালী প্রতিষ্ঠান মিৎসুবিশি খবর পেয়ে পুরো দ্বীপটি কিনে নেয় তাদের স্টিমশিপের জ্বালানি হিসেবে কয়লা উত্তোলনের জন্য। যখন দ্বীপের কয়লা খনির উন্নত হচ্ছিল, ঠিক তখনই জাপানের কয়লা উৎপাদন নতুন নতুন রেকর্ড ছড়াচ্ছিল। 1874 সালে জাপান কয়লা উত্তোলন করে 2,08,000 টন। 1890 সালে তা বেড়ে 30 লক্ষ টন হয়, আর 1919 সালে পৌঁছে যায় 31 মিলিয়ন টনে। খনি যত বড় হতে থাকে, কর্মীর সংখ্যা ও থাকার জায়গার প্রয়োজনও তত বাড়তে থাকে। তাই মিৎসুবিশি খনিজ বর্জ্য দিয়ে দ্বীপটিকে কৃত্রিমভাবে আরও বড় করতে থাকে। দ্বীপের নতুন বিস্তৃত জমিকে সাগরের ঢেউ ও টাইফুন থেকে রক্ষা করার জন্য চারপাশে কংক্রিটের দেয়াল তোলা হয়। এই নতুন জায়গায় মূলত খনির স্থাপনা তৈরি করা হয়, আর বসবাসের ব্যবস্থা রাখা হয় দ্বীপের উত্তরের পাথুরে অংশে। আর ঠিক যেমন দ্বীপ বড় হচ্ছিল, তেমনি জাপান সাম্রাজ্য বাড়াচ্ছিল নিজের আয়তন। সম্পদ ও প্রভাবের লোভে জাপান দখল করে শাখালিন দ্বীপের অংশ এবং কোরিয়া স্থানীয় জনগণের উপর চাপিয়ে দেয় জাপানি শাসন। এদিকে হাশিমায় জমির প্রতিটি ইঞ্চির সর্বোচ্চ ব্যবহার করা হয়। চাষাবাদ বা খাদ্য উৎপাদনে জায়গা নষ্ট না করে খাদ্য ও পানি মূল ভূখণ্ড জাপান থেকে আনা হতো। ফলে বাঁচানো প্রতিটি ইঞ্চি জায়গায় খনি শ্রমিক ও তাদের পরিবারের বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, দোকান, সিনেমা হল, এমনকি পাচিঙ্কো, জাপানি জুয়ার গেম খেলার জায়গাও তৈরি করা হয়। এভাবে কংক্রিটের বিল্ডিং আর নতুন নতুন কৃত্রিম জমিতে গড়ে ওঠা দ্বীপটি ধীরে ধীরে যুদ্ধ জাহাজের মতো দেখতে হয়ে যায়। স্থল থেকে তাকালে মনে হতো এক বিশাল ধূসর যুদ্ধজাহাজ ভাসছে। তাই নাম হয়ে যায় গুনকানজিমা, মানে ব্যাটলশিপ আইল্যান্ড। আর 1930-এর দশকে দ্বীপটি যখন যুদ্ধজাহাজের মতো দেখাতে শুরু করলো, সত্যি সত্যি যুদ্ধজাহাজও চলাচল শুরু করলো এর চারপাশে। কারণ এ সময়ে জাপান জড়িয়ে পড়ে বেশ কিছু সামরিক সংঘাতে, বিশেষ করে চীনের সঙ্গে। 1931 সালে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে। 1937 সালে শুরু হয় দ্বিতীয় চীন জাপান যুদ্ধ, যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে ওঠে। যুদ্ধের সময় কয়লার চাহিদা আকাশ ছোঁয়া হয়, আর 1941 সালে হাশিমা তার সর্বোচ্চ উৎপাদন করে 4,10,000 টন কয়লা। মিৎসুবিশি যারা হাশিমা চালাতো, তারা যুদ্ধজাহাজ, বিমান ও অস্ত্রও বানাতো এই কয়লা ব্যবহার করে। দ্বীপ বড় হচ্ছিল, সাম্রাজ্য বড় হচ্ছিল, কিন্তু তার মূল্য ছিল ভয়ঙ্কর। জাপান এশিয়ার নানা অঞ্চল দখল করে, স্থানীয় মানুষকে শাসন করে, তাদের সম্পদ লুণ্ঠন করে। আর এই গল্পের শেষটা আমরা সবাই জানি। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় ফেলা হয় ইতিহাসের প্রথম অ্যাটম বোমা। 3 দিন পর দ্বিতীয় বোমা ফেলা হয় নাগাসাকিতে, হাশিমার ঠিক পাশেই। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ পরিষ্কারে পাঠানো হয় হাশিমার শ্রমিকদের। এভাবে আবারও হাশিমা যুক্ত হয়ে যায় জাপানের ইতিহাসের একটি বড় অধ্যায়ের সঙ্গে। মাত্র 4 দিন পর জাপান আত্মসমর্পণ করে। আইরনিকভাবে যুদ্ধ চালাতে যে কয়লা ব্যবহার হয়েছিল,
পরাজয়ের পর সেই কয়লাই জাপানকে পুনর্গঠনে সাহায্য করে। অল্প সময়ের মধ্যেই জাপান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কোরিয়ান যুদ্ধের সময় 1950 সালে জাপান হয়ে ওঠে মার্কিন বাহিনীর ঘাঁটি এবং স্বল্প মূল্যের সরবরাহের কেন্দ্র। কয়লা শিল্পসহ সব শিল্প আবারও চাঙ্গা হয়ে ওঠে এবং হাসিমা নিয়ে আসে নতুন সমৃদ্ধি। 1959 সালে দ্বীপের জনসংখ্যা পৌঁছে যায় সর্বোচ্চ চূড়ায়। 5259 জন মানুষ থাকত এই ছোট দ্বীপে। তখনকার জাপানের ইতিহাসে সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা ছিল এটি। কিন্তু কয়লা ফুরিয়ে আসে। 1970-এর দশকে খনি প্রায় শেষ হয়ে যায়। একই সময়ে তেল কয়লার জায়গা নিতে শুরু করে। তাই 1974 সালের জানুয়ারিতে মিৎসুবিশি ঘোষণা দেয়, খনি বন্ধ হচ্ছে, 3 মাসের মধ্যে সবাইকে দ্বীপ ছাড়তে হবে। এপ্রিল 1974-এ শেষ নৌকাটি নিয়ে যায় শেষ বাসিন্দাদের এই দ্বীপটি থেকে। তারপর থেকে হাসিমা বন্ধ, দীর্ঘদিন প্রবেশ নিষিদ্ধ। মিৎসুবিশি মালিক ছিল ঠিকই, কিন্তু কোনো দেখভাল না করায় ভবনগুলো ভেঙে যেতে থাকে। প্রাণবন্ত নগরী পরিণত হয় ভূতের শহরে। আর এটাই আকর্ষণ করতে থাকে অভিযাত্রীদের, ডার্ক ট্যুরিজম প্রেমীদের। আইন বিরোধী হলেও অনেকে নানাভাবে দ্বীপে ঢুকত ধ্বংসপ্রাপ্ত ভবন ঘুরে দেখতে। অবশেষে 2009 সালে জাপান সরকার দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেয়। দক্ষিণ অংশে নতুন ডক আর নিরাপদ হাঁটার পথ তৈরি করা হয়। আবারও দ্বীপ আয় করতে শুরু করে, কিন্তু এবার পর্যটন থেকে। আর এই খোলার সঙ্গেই জাপান চায় হাসিমাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করতে, যাতে সাইটটি সংরক্ষণের আইনি স্বীকৃতি পায়। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক তখনই কোরিয়া, উত্তর কোরিয়া ও চীন তীব্র বিরোধিতা জানায়। একটি ছোট্ট পরিত্যক্ত খনিদ্বীপ নিয়ে তারা এত মাথা ঘামালো কেন? উত্তর হাসিমার চেপে রাখা ইতিহাসে। কারণ এখন পর্যন্ত যে গল্প বলেছি তা সত্য হলেও অসম্পূর্ণ। বাস্তবে হাসিমা শুধু খনি ছিল না, এ ছিল এক প্রকারের কারাগার। জাপান সাম্রাজ্য সম্প্রসারণের সময় শুধু কয়লা নয়, মানুষেরও প্রচুর প্রয়োজন ছিল। জাপান ও কোরিয়ার পুরুষদের অনেকদিন সেনাবাহিনীতে পাঠানো হয়, ফলে শিল্পে শ্রমিক সংকট তৈরি হয়। এই শূন্যতা পূরণে কোরিয়ান ছেলে মেয়েদের জোরপূর্বক ধরে এনে শ্রমে লাগানো হয় মিৎসুবিশির খনিসহ বহু জায়গায়। চীন দখলের পর চীনা যুদ্ধবন্দীদেরও বাধ্য করা হয় শ্রমে। তার মধ্যে হাসিমাও ছিল। সেই শ্রম ছিল নির্মম। বেঁচে থাকা একজন কোরিয়ান শ্রমিক সুজুং ও তার অভিজ্ঞতা বর্ণনা করেন। মাত্র 14 বছর বয়সে তাকে গ্রাম থেকে তুলে আনা হয়। দ্বীপের কংক্রিটের দেয়াল দেখে তার মনে হয়েছিল এটা সাগরের ঢেউ ঠেকানোর দেয়াল নয়, কেউ যেন পালাতে না পারে সেই কারাগারের দেয়াল। একটি ছোট রুমে তাকে 6 থেকে 7 জন শ্রমিকের সঙ্গে গাদাগাদি করে থাকতে দেওয়া হয়। খনির ভিতর কাজ ছিল ভয়ঙ্কর। 37 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড আর্দ্রতা, অতি সংকীর্ণ জায়গা। বেশিরভাগ সময় ঝুঁকে বা হামাগুড়ি দিয়ে কাজ করতে হতো 12 ঘন্টার শিফটে। নিরাপত্তার ব্যবস্থা প্রায় ছিলই না। ধস নামা ছিল প্রতিদিনের ঘটনা। অনেকে রক্ষা পায়নি। অনেকে দাবি করেন যারা মারা যেত তাদের দেহ পাশের দ্বীপ নাকানোসীমায় নিয়ে যাওয়া হতো, সেখানে দাহ করা হতো। হাসিমা থেকে কালো ধোঁয়া দেখা যেত। বেঁচে থাকা শ্রমিকদের মনে করিয়ে দিত আগামীকাল হয়তো তাদের পালা। তবে জাপান এখনও এই দাবি অস্বীকার করে। বছরের পর বছর আলোচনা শেষে 2015 সালে জাপান ও দক্ষিণ কোরিয়া একটি সমঝোতায় পৌঁছায়। শর্ত ছিল পর্যটকদের সামনে বাধ্যতামূলক শ্রমের সত্যিটা তুলে ধরা হবে। শর্ত মেনে ইউনেস্কো হাসিমাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরপরেই জাপান সেই প্রতিশ্রুতি ফিরিয়ে নেয়। জাপানের পক্ষ থেকে বলা হয়, কোরিয়ান ও চীনা শ্রমিকদের জবরদস্তি নয়, বরং আইনানুগতভাবে কাজ করানো হয়েছিল, যেমন জাপানিরাও সেনাবাহিনীতে ড্রাফটেড হয়েছিল। পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে 2023 সালে সামান্য সংশোধন আনা হয়, তবে তা বেশ সীমিত। তথ্য কেন্দ্রে একটি ছোট প্রদর্শনীতে একটি কিউআর কোড রাখা হয়। স্ক্যান করলে দেখা যায় 2015 সালের ইউনেস্কো মিটিং, যেখানে জাপানের প্রতিনিধি জোরপূর্বক শ্রম স্বীকার করেছিলেন। কিন্তু ভিডিওটি শুধু ইংরেজিতে, জাপানি সাবটাইটেল নেই। হাসিমাকে ভবিষ্যতে কীভাবে স্মরণ করা হবে তা এখনও বিতর্কিত। জাপান কোরিয়া সম্পর্ক আজ শান্ত হলেও হাসিমার মতো জায়গা মনে করিয়ে দেয় অতীতের ক্ষত পুরোপুরি শুকায়নি। আমার কাছে এই দ্বীপের গল্পটি ইতিহাস বোঝার এক অসাধারণ উদাহরণ।
আমরা ইতিহাস বলতে বড় বড় মানচিত্র দেখি, সাম্রাজ্যের বিস্তার, যুদ্ধ, ক্ষমতার স্থানান্তর, কিন্তু সেই দৃষ্টিকোণ অনেক সময় আমাদের ভুলিয়ে দেয় ইতিহাস বাস করে আমাদের আশেপাশের জায়গাগুলোতে, প্রতিটি ইট, দেয়ালে, প্রতিটি জনপদে। হাসিমা মনে করিয়ে দেয় ইতিহাস শুধু একটা দেশের গল্প নয়, এটা জায়গার গল্প, মানুষের গল্প। স্থানীয় আর বৈশ্বিক ইতিহাস কখনো আলাদা নয়, এরা জড়িত, একে অপরের গল্প বলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।